নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশদেব মহাশয়ের ছোট্ট গল্প। লেখক বিকাশদেব মহাশয়ের জন্ম আসামের ছোট্ট রেল শহর বদরপুরে 1956। প্রথম প্রকাশিত গল্প 1989 ইংলিশ লিটল ম্যাগে। উত্তর পূর্ব ছাড়াও ত্রিপুরা, কলকাতা, দিল্লি, মুম্বাই এই সব জায়গা থেকে ম্যাগ সংকলনে প্রকাশিত গল্পের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় 175। নিজস্ব গল্প সংকলন এই পর্যন্ত 9টি। গত অক্টোবর থেকে ইউটিউবে গল্প পাঠাতে শুরু করেছেন। পেশায় উনি একজন আসাম পিডব্লিউডিতে অ্যাকাউন্টস অফিসার ছিলেন। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশদেব মহাশয়ের কলমে শান্তিনী। তো চলুন শোনা যাক। রাত প্রায় 8টা বেজে যাচ্ছে, কিন্তু কেউ আসছে না। সকালে পড়া পত্রিকাটায় সুধীরবাবু আনমনে চোখ বোলাচ্ছেন। হঠাৎ গেট খোলার শব্দ শুনে মনে হলো এই বুঝি পরিমলবাবুরা কেউ এসে গেছেন। তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দেখেন একটা অচেনা ছেলে এসেছে। ছেলেটা কাছে এসে জিজ্ঞেস করলো, অমিতবাবুর বাড়ি কোনটা? আঙুল দিয়ে বাড়িটা সুধীরবাবু বুঝিয়ে দিলেন। পরিমলবাবুরা কেউ না আসায় তার মনটা খারাপ হয়ে গেল। আজকের দিনটায় সুধীরবাবুর ভালো যাচ্ছে না। বাড়ির কাজের ছেলেটা 15-20 দিনের ছুটি নিয়ে তার বাড়িতে গেছে। তার মায়ের অসুখ। এদিকে পর 2 দিন ধরে কাজের মাসিও আসছে না। তাকে তিনি বারবার বলে দিয়েছেন, কাজের ছেলেটা নেই, তুমি কোনো অবস্থাতেই বাদ দেবে না। কিন্তু কে কার কথা শোনে? গতকাল তবু সুধীরবাবু চালিয়ে দিয়েছে। কিন্তু মাসি আজও না আসায় তার মেজাজটা বিগড়ে গেছে। কাজের মানুষ, কাজের মানুষই। না আছে কোনো মায়া মমতা, না আছে কোনো দায়বদ্ধতা। মাসি না আসায় সুধীরবাবুকে নিজের হাতে সংসারের সব কাজ সামলাতে হয়েছে। ঠাকুর পুজো থেকে শুরু করে পাজামা গেঞ্জি ধোয়া, বাসন মাজা, রান্না করা সব। অথচ সুধীরবাবুর সংসারের অবস্থা আগে এরকম ছিল না। সুধীরবাবুর সংসার ভরপুর ছিল। হ্যাঁ, ভরপুরই বলতে হয়। আজকালকার যুগে 2টি মেয়ে ও 1 ছেলে। সুশান্ত বড়, তার 2 বছরের ছোট অনিতা, তার আরও 3 বছর পর অনামিকা। সুধীরবাবু চাকরিতে থাকতে সুশান্ত বিএসসি MBA পাশ করে বহুজাতিক কোম্পানিতে চাকরি পেয়ে যায়। তখন থেকে সে বাইরে বাইরে চাকরি করছে, দিল্লি, মুম্বাই, কলকাতা। রিটায়ার করার 1 বছর আগে অনিতার বিয়ে দিয়ে দেন তিনসুকিয়ায় চাকরিরত একটা ছেলের সঙ্গে। রিটায়ার করার পর স্ত্রী ও অনামিকাকে নিয়ে সুখে শান্তিতে সুধীরবাবুর দিন কাটছিল। এমন সময় তার স্ত্রীর হার্টের অসুখ ধরা পড়ে। চিকিৎসায় কিছুটা বিভ্রাট হয়েছিল। একদিন হার্ট অ্যাটাকেই তার স্ত্রী মারা যান। স্ত্রী মারা যাওয়ার 2 বছরের মধ্যে অনামিকার বিয়ে হয়ে যায় শিলংয়ে বসবাসকারী এক ব্যবসায়ীর সঙ্গে। নিজের পছন্দে বিয়ে। সংসারে সুধীরবাবু একদম একা হয়ে গেলেন। তারপর থেকে এভাবেই একা হয়ে দিন কাটিয়ে দিচ্ছেন। বাড়িটাও সযত্নে রক্ষা করে চলেছেন। মাঝে মধ্যে কোনো উৎসব অনুষ্ঠানে বা বেড়াতে ছেলে মেয়েরা বাড়িতে যান। কয়েকদিন থেকে আবার নিজের আস্তানায় ফিরে আসেন। প্রায় 70-এর কাছাকাছি সুধীরবাবু চলাফেরা করতে পারলেও আগে সে কর্মক্ষমতাটা স্বাভাবিক কারণে কিছুটা হারিয়ে ফেলেছেন। সুশান্ত যদিও তার ওখানে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু সুধীরবাবু এখনই মন থেকে সেরকম সাড় পান না।
ভাবেন যত দিন পারা যায় এভাবেই চালিয়ে দেবেন। পরে বয়সের ভারে ও অসুখে বিসুখে যখন আর চলাফেরা করতে পারবেন না, তখন ছেলের ওখানে তো যেতেই হবে, বিকল্প নেই। সারাদিন কম বেশি কাজকর্ম চলাফেরার পর যেটা সুধীরবাবুর সবচেয়ে বড় খোরাক, সেটা হচ্ছে সন্ধ্যের সময় আড্ডা, নির্ভেজাল আড্ডা। এই আড্ডাটাই তার সবচেয়ে বড় মনের খোরাক। কিন্তু পরিমলবাবুরা গতকালও আড্ডাতে আসে, আজও আসবেন কি না বোঝা যাচ্ছে না। এত দেরি তো কোনোদিনও করেন না। একজন হয়তো কোনো কাজে আটকে পড়ে গেছেন, কিন্তু বাকিরা? এমন সময় ঘরের ভেজানো দরজা খুলে পরিমলবাবু ভেতরে ঢুকলেন। সুধীরবাবু জিজ্ঞেস করলেন, আজ এত দেরি? সোফায় বসতে বসতে পরিমলবাবু বললেন, গিয়েছিলাম এক জায়গায়। সুধীরবাবু জানতে চাইলেন, কোন জায়গায়? পরিমলবাবু বললেন, বলছি। আর কেউ আসেনি? না, এখনও আসেননি। সুধীরবাবু বললেন। এমন সময় অনিলবাবু ঘরে ঢুকতে ঢুকতে পরিমলবাবুর উদ্দেশ্যে বললেন, কখন এসেছেন? পরিমলবাবু বললেন, এই মাত্র। সুধীরবাবু পরিমলবাবুকে জিজ্ঞেস করলেন, তা কোথায় গিয়েছিলেন? পরিমলবাবু বললেন, গিয়েছিলাম এক বৃদ্ধাশ্রমে। অবাক হয়ে সুধীরবাবু বললেন, বৃদ্ধাশ্রমে কেন? পরিমলবাবু বললেন, এই বৃদ্ধাশ্রমটিতে আমি আগেও 2-3 বার গিয়েছি। ইদানিং ভাবছি এই বৃদ্ধাশ্রমেই স্থায়ীভাবে চলে যাব। অনিলবাবু জিজ্ঞেস করলেন, কেন হঠাৎ বৃদ্ধাশ্রমে যাওয়ার ইচ্ছে? পরিমলবাবু বললেন, হঠাৎ নয়, বেশ কিছুদিন ধরে ভেবে চিন্তে স্থির করেছি। তারপর টেবিলে রাখা পানের থালা থেকে একটা ছোট্ট পান সুপুরি সাজিয়ে মুখে পুরে পরিমলবাবু বলতে শুরু করলেন, আপনারা তো জানেনই যে আমি বিয়ে করিনি। এতদিন ধরে ছোট ভাইয়ের বাসায় পড়ে আছি। একান্নবর্তী পরিবার হলে হয়তো খারাপ লাগতো না, কিন্তু বাবা মা নেই। বড়দা ওরা পরিবার নিয়ে দূরে দূরে থাকে, তাদের বাসায় যেতেও ভালো লাগে না। আবার ছোট ভাইয়ের এখানেও আর কতদিন পড়ে থাকবো। এছাড়া ভাইপো বিয়ে করার পর এখন বাসায় জায়গার ভীষণ অসুবিধা। যদিও তারা এ ব্যাপারে আমাকে কিছু বলেনি, তবুও এখানে আর থাকতে আমার নিজেরই কেমন যেন একটা সংকোচ লাগে। রিটায়ার করার পর থেকেই এ নিয়ে আমি ভাবছি। অনিলবাবু বললেন, বৃদ্ধাশ্রমের লোকেরা যে কিভাবে থাকেন আমি ভাবতেই পারি না। সুধীরবাবু বললেন, বৃদ্ধাশ্রমে থাকা আমারও পছন্দ হয় না। নিজেকে কেমন যেন অসহায় লাগে, অনেকটা ঠিক অনাথ আশ্রমে থাকার মতো। অনিলবাবু সাইডলেন, ঠিক তাই। সুধীরবাবু বললেন, নিজের বাড়িতে স্বাধীনভাবে থাকা যায়, এর চেয়ে বড় আরাম আর কি হতে পারে? পরিমলবাবু বললেন, নিজের বাড়িতে স্বাধীনভাবে নিশ্চিন্তে আরামে থাকা যায়, এটা আমি অস্বীকার করি না, কিন্তু একটা স্টেজ পর্যন্ত। পরিমলবাবুকে থামিয়ে দিয়ে সুধীরবাবু বললেন, একটু দাঁড়ান, আমি চাটা নিয়ে আসি। অনিলবাবু বাধা দিলেন, দরকার নেই, চা বানাবে কে? সুধীরবাবু বললেন, চা বানাতে হবে না, আমি আগেই বানিয়ে ফ্লাস্কে রেখে দিয়েছি। কথাটা বলে সুধীরবাবু ড্রয়িং রুম ছেড়ে ভেতরের ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পরে 3 কাপ চা ও প্লেটে কিছু বিস্কুট নিয়ে এসে বসলেন। পরিমলবাবু বলতে শুরু করলেন, একান্নবর্তী পরিবার সেই কবেই উঠে গেছে, তাই আমাদের মানসিকতাও পাল্টাতে হবে। যাদের কেউ নেই, যারা অসহায়, শুধু তারাই বৃদ্ধাশ্রমে যায়, এরকম না ভেবে এটাও ভাবা যেতে পারে, বুড়ো বয়সে বিশেষ করে স্বামী বা স্ত্রী একা হয়ে গেলে বৃদ্ধাশ্রমে থাকা খাওয়ার একটা বিকল্প ব্যবস্থা মাত্র।
এই যে ছোট ছোট শহরেও আজকাল ফ্ল্যাটের ছড়াছড়ি, এটা কিন্তু 20 বছর আগে ভাবতে কষ্ট হতো। আমার তো মনে হয় বৃদ্ধাশ্রমের চাহিদাও দিন দিন বেড়ে যাবে। সুধীরবাবু বললেন, আমি একমত নই। বৃদ্ধাশ্রমের চাহিদা দিন দিন কেন বাড়বে? পরিমলবাবু বললেন, কারণ ইদানিং ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার্থে হোক আর জীবিকার জন্যেই হোক বাড়ি ছেড়ে দূরে চলে যাচ্ছে। বিশাল বিশাল বাড়ি লোকজনের অভাবে খা খা করছে। আজকালকার খাস খবর হচ্ছে জনবলের অভাবে মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বৃদ্ধাশ্রমে থাকলে এই সমস্যায় ভুগতে হবে না। অনিলবাবু বললেন, কিন্তু বাড়িতেও তো 1-2 কাজের মানুষ রেখে অনায়াসেই থাকা যায়। পরিমলবাবু বললেন, কাজের মানুষের ওপর ভরসা মোটেই করা যায় না। তার ওপর সুধীরবাবুর দিকে তাকিয়ে বললেন, এই যে আপনার তো দুটো কাজের লোক আছে, অথচ আজ দুজনেই অনুপস্থিত। কোনো অসুখ বিসুখ বা অন্য কোনো অসুবিধায় পড়লে কে সামলাবে? সুধীরবাবু বললেন, এটা তো সাময়িক। পরিমলবাবু বললেন, ভালো নির্ভরশীল কাজের লোকের সংখ্যা প্রায় নেই বললেই চলে। এই তো আমাদের পাড়ায় এক বিধবা মহিলা নিজের বাড়িতে দুটো কাজের লোক নিয়ে এতদিন আরামেই ছিলেন। একজন লোক হঠাৎ মারা গেল। বছর খানেকের মধ্যে অন্যজন কাজ ছেড়ে চলে গেল। এই অবস্থায় ভদ্রমহিলা বেশ অসহায় হয়ে পড়লেন। অনিলবাবু বললেন, প্রয়োজনে পাড়ার বেকার ছেলেদের সাহায্য নেওয়া যায়। পরিমলবাবু বললেন, তা নেওয়া যায়, কিন্তু কতদিন? এছাড়া পাড়ায় ছেলেরা কোথায় পাবেন? আজকাল প্রায় সব পাড়াতেই কম বয়সী ছেলে মেয়েদের চেয়ে বুড়ো বুড়ির সংখ্যাই বেশি। একটু থেমে একটা পানের খিলি মুখে পুরে পরিমলবাবু আবার বলতে লাগলেন, এতদিন সযত্নে রক্ষা করা বিশাল বাড়িটার একটা অংশ ভদ্রমহিলা বাধ্য হয়ে ভাড়া দিয়ে নিজের জন্যে বাকি অংশ রেখে দিলেন। ভাবলেন অসুখ বিসুখে আপদ বিপদে ভাড়াটে সাহায্য পাওয়া যাবে। কিন্তু কপাল খারাপ, ভাড়াটে মাসে 15-20 দিনও এখানে থাকে না। মহিলার আত্মীয় স্বজনও কাছে কেউ নেই। ছেলে থাকে আমেরিকায়, মেয়ে দুবাই। বাধ্য হয়ে ভদ্রমহিলা বাড়ি বিক্রি করে চলে গেলেন এক বৃদ্ধাশ্রমে। এখন নিশ্চিন্তে আছেন। অনিলবাবু বললেন, ইসমাইলিভাবে বৃদ্ধাশ্রমে থাকতে কি ভালো লাগে? পরিমলবাবু বললেন, অনেকটা ইসলামীভাবে তো ফ্ল্যাটেও লোক থাকি, পড়াশোনার সময় হোস্টেলেও থাকি। সুধীরবাবু জিজ্ঞেস করলেন, সেখানে কি মনের মতো মানুষ পাওয়া যায়? পরিমলবাবু বললেন, সবাই যে মনের মতন হবে তা নিশ্চয়ই নয়। বাড়িতেও বাবা মা ছেলে মেয়ে সবাই কি একই মানসিকতার? যাকগে, বৃদ্ধাশ্রমে কয়েকজন মনের মতন মানুষ অবশ্যই পাবেন। গল্পগুজব করে বেশ আনন্দে দিন কাটানো যায়। এই ধরুন, আমি, অনিলবাবু, সুশান্তবাবু, নীতিশবাবু, মানিকবাবু সন্ধ্যায় আপনার এখানে প্রায় নিয়মিতভাবে আসি। এটা তো মনের টানে, এক্সট্রা মাইলেজ পেতে এই মজলিসে আমাদের সব ক্লান্তি একঘেয়েমি দূর হয়ে যায়। কিন্তু আমরা কে কতদিন আসতে পারবো? অনিলবাবু বললেন, যতদিন সুস্থ থাকব। পরিমলবাবু বললেন, আসলে বৃদ্ধাশ্রমে গল্পগুজব করে আনন্দে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যায়। যে যার খুশি মতো প্রাতঃভ্রমণ, ঠাকুরের আশ্রমে মন্দিরে যাওয়া, আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাওয়া, এসবও চালানো যায়। সবচেয়ে বড় কথা, কোনো দায় দায়িত্ব থাকে না, যাই বুড়ো বয়সে সবাই চায়। সুধীরবাবু জানতে চাইলেন, বৃদ্ধাশ্রমে প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাওয়া যায়? পরিমলবাবু বললেন, সব বৃদ্ধাশ্রম সমান নয়, তবে কম বেশি সুযোগ সুবিধা প্রায় সব বৃদ্ধাশ্রমেই থাকে। নইলে মানুষ টাকা খরচ করে বৃদ্ধাশ্রমে কেন যাবে?
শান্তিনীর মানে আমি যে বৃদ্ধাশ্রমে চলে যাব বলে স্থির করেছি, সেটাতে চিকিৎসার সুবিধা থেকে শুরু করে থাকা খাওয়া বেশ উন্নত মানের, পরিবেশও মনোরম, যত্ন পাওয়া যায়, যা এই বয়সে খুবই দরকার। তবে এখানে টাকা কিছু বেশি লাগে, এটাও মানতে হবে। শান্তিনীরের পরিচালকরা যথেষ্ট যত্নশীল। অনিলবাবু বললেন, পরিচালনার ওপরে সব প্রতিষ্ঠান নির্ভর করে। সুধীরবাবু বললেন, তবে একটা কথা, ছেলে মেয়ে আত্মীয় স্বজন এলে উঠবে কোথায়? নিজেদের একটা বাড়ি থাকলে কত সুবিধা। পরিমলবাবু বললেন, আজকাল কে কার বাড়িতে গিয়ে কতদিন থাকি? বিয়ের পর ছেলে মেয়ে দূরে চলে গেলে নিজেরা এমনভাবে ব্যস্ত হয়ে পড়ে 5-6 বছরের দরকার না পড়লে বাড়িতে আসে না। আর আপনি তাদের জন্য কষ্ট করে বছরের পর বছর বাড়ি রক্ষা করার কোনো মানে আছে? অন্তিম যাত্রায় তো কিছুই সাথে নিয়ে যাবেন না। এই জন্যই তো আমি আগেই বলেছি, বাড়ির প্রয়োজনীয়তা আছে, তবে একটা স্টেজ পর্যন্ত। ইমোশন ঝেড়ে ফেলে এই বয়সে প্র্যাকটিক্যাল না হলে আর কবে হবেন? সেকেলে আবেগ আঁকড়ে ধরে চেপে কষ্টে দিন কাটানোর কোনো মানে আছে? একটু থেমে গভীর প্রত্যয়ের সুরে পরিমলবাবু বললেন, দেখবেন আজ আমাদের যা ভাবতে কষ্ট হচ্ছে সেটাই আগামী দিনে হবে। এক দলঞ্চেও প্রতিটা শহরে নার্সিংহোম, নানা ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অ্যাপার্টমেন্টের মতো বেশ কয়েকটা বৃদ্ধাশ্রম গজিয়ে উঠবে, এবং তা কয়েক বছরের মধ্যেই। কারণ বুড়ো বয়সে সবাই চায় নিশ্চিন্ত, চাপমুক্ত, দায়িত্ব মুক্ত জীবন, সাথে যত্ন ও চিকিৎসার ব্যবস্থা এবং কথা বলার সঙ্গী। অনিলবাবু মাথা নেড়ে সায় দিলেন। সুধীরবাবু পরিমলবাবুকে জিজ্ঞেস করলেন, আপনি কি সত্যি সত্যি মনস্থির করে ফেলেছেন যে বৃদ্ধাশ্রমেই চলে যাবেন? পরিমলবাবু বললেন, হ্যাঁ নিশ্চয়ই, আগামী মাসেই চলে যাব। এক সময় অনিলবাবু ও পরিমলবাবু উঠে পড়লেন। বৃদ্ধাশ্রম নিয়ে বলা পরিমলবাবুর কথাগুলো নিঃসঙ্গ সুধীরবাবুর মাথায় ঘুরপাক খাচ্ছে।